বন্ধুরা নমস্কার, যতন খুলুমখা। আপনাদের নিশ্চয় মনে আছে, বহুবার আমি ভিডিওতে আপনাদেরকে বলেছি যে তিপ্রামথা এবং বিজেপির মিলনের ফলে তিপ্রাসাদের মধ্যেও ক্ষোভ রয়েছে, বাঙালিদের মধ্যেও ক্ষোভ রয়েছে এবং তিপ্রামথার ভেতরেও ক্ষোভ রয়েছে, ব্যাপক ক্ষোভ রয়েছে এবং বিজেপির বহু নেতা এই জোটকে মানতে চাইছে না। তিপ্রামথা সুপ্রিমোর এই যে নতুন করে বিজেপির মধ্যে এসে প্রভাব বিস্তার করা, সেটাকে মানতে চাইছে না। যার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছিল যে এই কথাগুলো নাকি সত্য না। আপনারা দেখেছেন গতকালকে বিজেপিরই একজন রাজ্যস্তরীয় নেত্রী, ভাইস প্রেসিডেন্ট, তিনি কি বলেছেন এবং যে শব্দগুলো তিনি গতকালকে তিপ্রামথা সুপ্রিমোর জন্য ব্যবহার করেছেন, সেই শব্দগুলি কোনো দিন আমার মনে হয় না এই পরিবারের অন্য কোনো ব্যক্তি কারোর কাছ থেকে শুনেছেন বলে। এই শব্দগুলো সাংঘাতিক শব্দ। এই শব্দগুলো ডেফিনেটলি অন্য কেউ শিখিয়ে দেয়নি, কারণ যিনি বলেছেন তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন এবং তিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বিজেপির। তিনি বলেছেন তিপ্রামথার সুপ্রিমো নাকি অমিত শাহের কাছে সারেন্ডার করেছেন। সাংঘাতিক অভিযোগ, এটা সাংঘাতিক অভিযোগ। তাকে নাটকবাজ বলেছেন, তাকে এজেন্ট, দালাল, রাজনীতির ফেরিওয়ালা বা ব্যবসায়ী কি না বলেছেন। তিনি ধ্বংসের রাজনীতি করছেন, তিনি বিভেদের রাজনীতি করছেন, এই সমস্ত কথা তাকে তিপ্রামথার সুপ্রিমোকে উদ্দেশ্য করে বিজেপির সহসভানেত্রী গতকালকে বলেছেন। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায়, এটা স্পষ্ট, এটা অথেন্টিকেট হলো যে কথাগুলো এতদিন ধরে বলে আসা হয়েছে, সেই কথাগুলোর যে শক্তপোক্ত ভিত রয়েছে, এগুলি যে হাওয়ার ওপরে ভেসে বলা হয়নি। কারণ আমি বলেছি বারবার যে ক্ষোভ রয়েছে ব্যাপকভাবে, ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ রয়েছে, ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ রয়েছে। এটা তো প্রকাশিত হয়েছে, এটা তো প্রমাণিত হয়েছে। এটা আপনার গতকালকের যদি আমরা প্রেস কনফারেন্সের কথাগুলোকে যদি ধরি, তাহলে তো এটা প্রমাণিত যে ক্ষোভ রয়েছে, মারাত্মকভাবে ক্ষোভ রয়েছে। এছাড়া আরো নানান ধরনের বিষয় রয়েছে। এখন এইগুলি আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে, প্রকাশিত হয়েছে গতকালকের প্রেস কনফারেন্স। আপনারা অনেকেই হয়তো রাত্রিবেলায়, বিকেলবেলায় হয়তো দেখে নিয়েছিলেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কিন্তু আজকে সকালবেলা অনেকে আবার সংবাদপত্রে পড়েছেন। এই জিনিসগুলো কি বোঝায়? বোঝায় যে তিপ্রামথা এবং বিজেপির যে জোটটি হয়েছে, সেই জোটটিকে অনেকেই মেনে নিতে পারেননি। আমি এই কথা বলেছি আপনাদেরকে, কারণ আমার কাছে পাকাপোক্ত খবর ছিল। বিজেপির ভেতর থেকেও খবর ছিল, তিপ্রামথার ভেতর থেকেও খবর ছিল, তিপ্রাসা মানুষের মধ্য থেকেও খবর ছিল। কারণ বহু মানুষ, আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, গ্রামে গঞ্জে পাহাড়ে জঙ্গলে ঘুরেছি, বহু মানুষের সঙ্গে পরিচয় আছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় আমার পরিচয় ছিল। সে ত্রিপুরা উপজাতি যুব সমিতি হোক, সে আইএনপিটি হোক, সে আইপিএফটি হোক, সে এনসিটি হোক, এরকম অনেক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, তিপ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমার পরিচয় ছিল, কথাবার্তা ছিল। বিভিন্ন সময়ে আমি তাদেরকে হাইলাইটও দিয়েছি। যখন আমি দৈনিক সংবাদের সাংবাদিক ছিলাম, যখন আমি এনইটিভির স্যাটেলাইট টেলিভিশনের স্যাটেলাইট টিভি জার্নালিস্ট ছিলাম, তখনও আমি এদেরকে অনেকেই আমি হাইলাইটে দিয়েছি। ডেফিনেটলি আমার সাংবাদিক হিসেবে আমার এটা কাজের মধ্যে পড়ে। তাদের অনেকেরই বক্তব্য বিভিন্নভাবে, বিভিন্ন সূত্র, কেউ ডিরেক্টলি জানায়, কেউ পরোক্ষে জানায়, তারা কেউ খুশি না। কেন খুশি না? তারা মনে করেছে, বহুজনে মনে করেছে যে দাবিগুলোকে সামনে রেখে একটি রাজনৈতিক দল এগিয়েছিল, সেই দাবিগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে। এই কারণে তারা খুশি না। তারা প্রকাশ করেছে বিভিন্ন সময়, গোপনে গোপনে প্রকাশ করেছে, নাম প্রকাশ করতে চায়নি তারা, তাই তাদের নাম কেউই প্রকাশ করতে পারে না। এখন যখন পাতাল দেবীর স্টেটমেন্ট এলো,
এবং এই স্টেটমেন্ট কি রাজপরিবারের একজন সদস্যকে তিনি কি বলছেন, তিনি ধান্দাবাজ বলছেন, দালাল বলছেন। এই রাজপরিবারের প্রতি ত্রিপুরা রাজ্যের বাঙালি ত্রিপ্রাসা সবারই শ্রদ্ধা ছিল এবং আছে। অন্ততপক্ষে বিভু কুমারী দেবী পর্যন্ত তো ডেফিনেটলি বলবো যে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা ছিল এবং আছে। কিরিট বিক্রম মানিক্য বাহাদুরকে মানুষ শ্রদ্ধা করতেন, বীর বিক্রমের কথা তো বলেই লাভ নাই। বিভু কুমারী দেবীকেও মানুষ শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন, কোনো ডাউট নাই ব্যাপারে। কিন্তু সেই পরিবারেরই কোনো সদস্যকে কোনো একজন রাজ্যস্তরীয় নেত্রী, যিনি একসময়ে একই ধারার আন্দোলন করেছিলেন, তিনি এই সমস্ত ভাষায় আপনার বক্তব্য দেওয়ার পরে এর কি প্রভাব পড়ে। আমার এই চ্যানেল থেকে আমি, যেহেতু আমার চ্যানেল কোনো রাজনৈতিক দলের চ্যানেল না, কোনো রাজনৈতিক প্রচার করছি না, এখানে মূলত বিষয়গুলোর, সংবাদগুলোর বিশ্লেষণ করি, সংবাদগুলো নিয়ে বা সংবাদ সূত্রগুলো নিয়ে আলোচনা করি, সেহেতু এখানে আমার এই প্ল্যাটফর্মে আমার কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনো প্রচারের কোনো ব্যাপার থাকে না। এটা আমার কাজও না। এই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে এটা আমার কাজ না। এই প্ল্যাটফর্মটাতে শুধু সংবাদের বিশ্লেষণ, আলোচনা করা এবং সমসাময়িক ঘটনাবলী নিয়ে বক্তব্য রাখা, মাঝাতে মানুষকে এক ধরনের এডুকেট করা, মানুষকে এক ধরনের অ্যাওয়্যার করা, সচেতন করা, এইটা হলো এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। তো সুতরাং এখান থেকে আমি বলবো না যে এর প্রভাব নির্বাচনে কি পড়বে বা পড়বে না, সেটা বলবো না। কিন্তু এইটা বলবো, এটা নির্বাচন থেকে আমরা আলাদা করে যদি দেখি, নির্বাচনের ব্যাপারটা আলাদা, এইটাকে আলাদা বলি আমরা। কারণ দুটো দলের যে মিলন, সেটা নির্বাচনের জন্য হয়েছে বা নির্বাচনকে লক্ষ্য রেখে বা নির্বাচনের ঘোষণা দিয়ে হয়েছে, সেরকম ছিল না। এটা নির্বাচন তার থেকে টোটালি আলাদা। এবং ত্রিপুরা মথার বিজেপিতে যোগদানের ফলে যে অসন্তোষ, তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। সেটা স্বতন্ত্র একটা বিষয় এবং সেই বিষয়, কিন্তু সেটার প্রকাশ কখন ঘটেছে? যখন নির্বাচন দৌড় গড়ায়, তখন সেই দলের নেত্রী রাজনৈতিক বোমা বিস্ফোরণ করেছেন যে দলের ক্যান্ডিডেট হয়েছেন ত্রিপুরা মথার পরিবারের একজন সদস্য, ত্রিপুরা মথার সুপ্রিমোর বোন, দিদি। এইরকম একটা সময়, এবারও সেন্সিটিভ টাইম, বিষয় অত্যন্ত সেন্সিটিভ, এইরকম সময়ে বিষয়টা আসাতে মানুষের মধ্যে প্রচন্ড কৌতূহল। আমি জানি না এর কোনো প্রভাব পড়বে কিনা নির্বাচনে, আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না। কিন্তু রাজনীতিতে এটা একটা কৌতূহল সৃষ্টি করেছে, এটা একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, ব্যাপক একটা সাড়া জাগিয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের লোক যেমন, তেমনি রাজনীতি সচেতন সাধারণ মানুষও এই বিষয়টিকে নিয়ে নিজেদের মতন করে চর্চা করছেন, আলোচনা করছেন, বিশ্লেষণ করছেন, যার যার মতন করে। এর রাজনীতিতে, ত্রিপুরার রাজনীতিতে এর কোন সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে, অনেকে মনে করছেন। পড়লে কিভাবে পড়বে, কতটুকু প্রভাব পড়বে ত্রিপুরার রাজনীতিতে বলছি, কোনো নির্বাচনের কথা বলছি না, ত্রিপুরার রাজনীতিতে কতটুকু প্রভাব পড়বে সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে এই ভিডিও শেষ করার আগে বলে দিচ্ছি যে এই ভিডিওতে যে আলোচিত বিষয়গুলো, এইগুলিকে কোন একটি রাজনীতির পক্ষে বা বিপক্ষে এইভাবে দেখার কোনো অর্থই নাই। কারণ রাজনীতি যদি কেউ করেন, তাহলে ডেফিনেটলি আলোচনা সমালোচনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি আলোচনা সমালোচনাকে যদি হাসি মুখে গ্রহণ করার ক্ষমতা না রাখেন, তাহলে কোনোদিন আপনি রাজনৈতিক নেতা হতে পারবেন না, রাজনৈতিক নেতা হিসেবে স্বীকৃতি পাবেন না মানুষের কাছে। কোনোদিন আপনি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কার্যকর্তা হিসেবেও টিকে থাকতে পারবেন না রাজনীতিতে। রাজনীতি দীর্ঘমেয়াদী করতে হলে আলোচনা এবং সমালোচনা দুটোকে হাসি মুখে গ্রহণ করতে হবে। আর এটাও ঠিক যে আমি যে বলেছিলাম যে ক্ষোভ বিক্ষোভের কথা বিভিন্ন দিক থেকে বিভিন্ন সূত্র মারফত আসছে, সেগুলি যে সত্য
গতকালকের প্রেস কনফারেন্সে এটা প্রমাণিত। সুতরাং এই ক্রেডিট আপনাদের আমাকে দিতেই হবে। এই ভিডিও আপনাদের কারোর মানে দ্বিমত যদি থাকেও এটা কিন্তু স্বীকার করবেন আজকে, আশা করি এই ভিডিও মানে শেষ পর্বে এসে, যে আমার সূত্রগুলো সঠিক কথা বলেছিল। ভালো থাকবেন। যত্ন খুলুমখা আমার সমস্ত বাঙালি এবং তিপ্রাসা ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা। আগামীকালকে ভোট, আপনারা যে যাকে ভোট দেন না কেন, যে পার্টিকে যে প্রার্থীকে ভোট দেন না কেন, সেটা আপনার অধিকার। সেই অধিকার প্রয়োগ অবশ্যই করবেন, কারণ গণতন্ত্র হলো সবকিছুর ঊর্ধ্বে। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সববার ভোট দেওয়া উচিত, কারোরই ভোট বয়কট করা উচিত না। সববারই ভোট কেন্দ্রে গিয়ে নিজের স্বাধীনতা অনুযায়ী, নিজের মানে সম্পূর্ণ অধিকার এর কথা মাথায় রেখে নিজের একেবারে পছন্দ মতন ব্যক্তিকে এবং দলকে আপনি ভোট দেবেন। আমার এই ভিডিওর মাধ্যমে আমি কারোর পক্ষে বলবো না, কাউকে ভোট দেওয়ার কথা বলবো না, কাউকে ভোট না দেওয়ার কথা বলবো না। ভালো থাকবেন সবাই। ভারত চিরজীবী হোক, ভারতের মানুষ শক্তিশালী হোক, ভারতের গণতন্ত্র মজবুত হোক। ভালো থাকবেন। যত্ন খুলুমখা।